হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটা আনইউজুয়াল টাইপের ভিডিও, যেখানে আমি একটা আনইউজুয়াল টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো তোমরা জানো আমি তোমাদের জন্য অ্যাডমিশন নিয়ে বিভিন্ন টাইপের ভিডিও বানাই, যেগুলোতে তোমরা তোমাদের অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন প্রবলেমস অ্যান্ড গাইডলাইন পাও। সো সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মনের ভাব প্রকাশ করো, বিভিন্ন টাইপের প্রবলেমগুলো শেয়ার করো, যেগুলো নিয়ে আমি আবার পরবর্তীতে ভিডিও বানাই, কথা বলি। একটা কমেন্ট যেটা পড়ার পরে আমার খুবই খারাপ লাগছে এবং আমার মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলা উচিত। একজন লিখছে, মেডিকেল প্রিপারেশন নিছিলাম, মেডিকেলে হইল না, কোনো ভার্সিটিতে হইল না। রাত্রে যখন ভাত খেতে বসছিলাম তখন দেখলাম আম্মা আমার সামনে থেকে ভাতের প্লেটটা নিয়ে দূরে ফিক্কা মেরে বলল যে চান্স পাস নাই আবার খাস কেন। ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। দেখো, এই যে একটা ঘটনা, চান্স পাই নাই, চান্স পাচ্ছি না, ঠিক সিমিলার টাইপের ঘটনা আমার লাইফেও ছিল। অ্যাডমিশন টেস্ট আমার জন্য কখনোই সহজ ছিল না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। যদি কোনো গার্জিয়ান দেখে থাকেন তাহলে আপনারাও দেখবেন। আমার মনে হয় যে এই টাইপের সিচুয়েশনে বাচ্চাদের সাথে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা আমার বাবা মা হচ্ছে একটা উৎকৃষ্ট উদাহরণ। সো আমি আমার লাইফের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো গার্জিয়ান দেখে থাকেন তাহলে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। জাস্ট আমি বলতেছি না যে আপনাকে এরকম করতে হবে বা এরকম হতে হবে, বাট আমার লাইফে এটা অনেক বড় একটা পরিবর্তন আনছে। দ্যাটস ওয়াই আমি এটা শেয়ার করার সিদ্ধান্ত নিছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ইন্টার লাইফে মানে আমার ক্লাস 5 থেকে আমি খুব ভালো স্টুডেন্ট বলে পরিচিত ছিলাম আমার এলাকাতে। আমি ক্লাস 4 থেকে 5-এ হঠাৎ করে মাথা খুলে যায় এবং খুব ভালো স্টুডেন্ট হয়ে যায়। 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি প্রত্যেক ক্লাসে খুব ভালো রেজাল্ট করতাম এবং রেকর্ড ব্রেকিং মার্ক আনতাম। আমি একদম গ্রামের ছেলে, আমার বাসা থেকে একদম জাস্ট 10 মিনিট দূরে হচ্ছে বর্ডার। সো সেখানে হচ্ছে লেখাপড়ার ফ্যাসিলিটিস কম, সেখান থেকে ভালো স্টুডেন্ট খুব একটা তৈরি হয় না। সো আমি যেহেতু খুব ভালো মার্ক পেতাম, আমার টিচাররা থেকে শুরু করে এলাকার মানুষজন, পাড়া প্রতিবেশী, আমার আব্বু আম্মু, আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে খুব ভালো স্টুডেন্ট বলে জানতো। তো তাদের আমার প্রতি অনেক এক্সপেকটেশন বেশি। সো এসএসসিতে আমি যখন খুবই ভালো রেজাল্ট করি, তারা আমাকে যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করে, যেখানে পড়াশোনা করানো তাদের জন্য মোটেও সহজ কাজ ছিল না, অনেক কঠিন কাজ ছিল। আমার বাবা একজন দর্জি, সে দর্জির পেশায় নিয়োজিত এবং আমাদের ওই সময়টা আমার মনে আছে আমাদের ওখানকার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সো আমার বাবার জন্য তার পক্ষে যশোরে আমাকে রেখে পড়ানোটা খুবই কঠিন কাজ ছিল। তারপরেও তিনি সার্ভাইভ করার চেষ্টা করছেন, তিনি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে আমাকে যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াইছেন। এরপরে অ্যাডমিশন টেস্ট যখন আসে, তখন অ্যাডমিশন টেস্টে আপনারা জানেন ঢাকাতে এসে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হয় এবং সেখানে অনেক বেশি পরিমাণে খরচ হয়। সো ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের সময় মোটামুটি আমার মনে আছে 1,10,000 থেকে 1,20,000 টাকা আমার খরচ হয়েছিল। প্রতি মাসে 7 থেকে 8,000, 8 থেকে 9,000 টাকা খরচ হতো এবং হচ্ছে এককালীন যে ভর্তি ফিজ, অন্যান্য ফিজ, এগুলো তো আছেই। সব মিলায় সব জায়গায় পরীক্ষা দিয়ে অ্যাডমিশন শেষ করতে করতে 1,10,000 থেকে 20,000 টাকা খরচ হয়, যেটা আমার ফ্যামিলির জন্য বেয়ার করা মোটেই সহজ কাজ ছিল না। তো আমার মনে আছে যেদিন আমি ফার্স্ট টাইম ফার্ম গেটে আসলাম, আমার আব্বু আমাকে নিয়ে আসলেন এবং আমাকে ফার্ম গেটে একটা মেসে রেখে গেলেন। তো আব্বুর চোখের মুখের দিকে তাকিয়ে আমার একটা খুব খারাপ লাগা কাজ করতেছিল, কারণ আমি জানি ওনাদের কাছে টাকা নাই, তারপরে ওনারা টাকা ম্যানেজ করে আমাকে ফার্ম গেটে রেখে যাচ্ছেন। তো আমার ভিতরে একটা সন্দিহান ছিল যে আমি আব্বুর চোখের দিকে তাকিয়ে বলতেছিলাম, আমি যদি চান্স না পাই তাহলে কি হবে। তো উনি আমাকে ওই মোমেন্টে একটা কথা বললেন যে তুমি জাস্ট শুধু তোমার কাজটা করে যাও, বাকি আল্লাহ ভরসা, কি হবে না হবে এটা আমরা দেখব। তুমি জাস্ট শুধু তোমার কাজটা করে যাও, তোমার দায়িত্বটা পালন করে যাও। সো ওই অ্যাডমিশনের 4-5 মাস আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছি। আমি আমার পক্ষে যতটা পরিশ্রম করা সম্ভব ততটা দিয়ে ট্রাই করছি। আমি বুয়েটের জন্য হার্ড অ্যান্ড সোল ডেডিকেটেড ছিলাম, বাট আপনারা সবাই জানেন, তোমরা সবাই জানো যে আমার বুয়েটে চান্স হয়নি। সো বুয়েটে চান্স না হওয়ার যে প্রথম কাহিনীটা, এটা যদি আমি তোমাদের একটু বলি। প্রথম কাহিনীটি এরকম ছিল যে আমি প্রথম পরীক্ষাটা দিই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তারপরে দিই হচ্ছে জগন্নাথে। তো জাহাঙ্গীরনগর, জগন্নাথ দুইটাতে আমি পরীক্ষা খুব খারাপ দিই। জাহাঙ্গীরনগরে খারাপ দিই এবং জাহাঙ্গীরনগরের রেজাল্ট সাথে সাথেই দিয়ে যায়, তোমরা জানো, এবং জাহাঙ্গীরনগরে আমার আসে না। জগন্নাথে পজিশন আসে কিন্তু অনেক পরে, ঠিক আছে, যেটা আমাকে খুবই লো কনফিডেন্ট করে ফেলে যে আমি জাহাঙ্গীরনগর, জগন্নাথেই পারতেছি না, আমি বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে কীভাবে পারবো। পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাতে আমাদের বাড়ি প্রথমবার রিটেন এবং এমসিকিউর কম্বিনেশন শুরু হয় এবং সেখানে পরীক্ষার হলে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এই সম্পর্কে আমাদের ধারণা ছিল না। সো আমি টাইম ম্যানেজমেন্ট একদমই করতে পারি না, ফলে কি হয়, আমার রিটেন পরীক্ষা খুবই খারাপ হয়। এমসিকিউ আমি খুবই ভালো করি, বাট রিটেন পরীক্ষা খুবই খারাপ হয়।
রিটেন পরীক্ষাতে আমি টাইম ব্যালেন্সই করতে পারিনি, ঠিক আছে। ওই জায়গাতে খাতা রিটেন এবং এমসিকিউ একসাথে দেওয়া হয়, ফলে আমি দুইটার টাইম নিয়ে কনসার্ন ছিলাম না। দেখতে দেখতে চোখের পলকে টাইম চলে যায় এবং আমি ওই জায়গাতে ভালো করি না, ঠিক আছে। এবার ডিইউতে হবে না আমি বুঝতে পারি, তার ভিতরে আমি বেশ অসুস্থ ছিলাম। বুয়েটের পরীক্ষাতে যে আমি মারাত্মক প্যানিক করি, আমার হাত কাঁপতে থাকে, আমি অনেক অ্যান্সার করে আসি, 60টা কোশ্চেনের ভিতরে আমি 45+ অ্যান্সার করে আসি, কিন্তু প্রত্যেকটাতে আমি ক্যালকুলেশন ভুল করে আসি এবং আমার স্বপ্ন এখানে ভঙ্গ হয়ে যায়। ওই মোমেন্টে আমি যখন ফিল করতেছিলাম যে আমার বুয়েটেও হবে না, আমার ভিতরে পুরা সুইসাইডাল থটস আসতেছিল। আমার মনে আছে আমি বেলকনির সামনে দাঁড়ায় যখন আব্বুর সাথে কথা বলি, আব্বুর সাথে কথা বলার সময় আমি বলতেছিলাম যে আমার সুইসাইড করতে ইচ্ছা করতেছে, আমার স্বপ্ন পূরণ হবে না, আমি এতদিন ধরে এত চেষ্টা করলাম, কিছুই পূরণ হলো না। তো ওই মোমেন্টে আমার আব্বু আমাকে একটা কথা বললো যে দেখো, আল্লাহ তাআলা তোমাকে নিয়ে একটা বৃহৎ পরিকল্পনা আছে, তোমার পরিকল্পনা হয়তো সফল হয়নি, কিন্তু তার পরিকল্পনা ঠিকই সফল হবে এবং লং টার্মে দেখবা তোমার লাইফে তোমার জন্য যেটা সবচেয়ে বেস্ট সেটাই হইতেছে। সো তুমি জাস্ট ধৈর্য ধরে তোমার কাজটা করে যাও। ওই অ্যাডমিশন টেস্টের দিন, যেদিন হচ্ছে আব্বু ওখানে প্রথম আমাকে রেখে গেলেন ফার্ম গেটে, ওই দিন যেই কথাটা বলছিলেন উনি ফাইনালি আমাকে ওই কথাটা আবার বললেন যে তুমি শুধু তোমার কাজটা করে যাও, তোমার দায়িত্বটা পালন করো। তো আমি ওনার কথায় কিছুটা শান্ত হলাম। উনি আমার সাথে প্রায় ঘন্টাখানিক কথা বললেন ওই দিন ফোনে এবং আমি কিছুটা শান্ত হলাম। শান্ত হওয়ার পরে আমি আবার পড়াশোনা করা শুরু করলাম। এরপরে আমি সাস্টে পরীক্ষা দিলাম, সাস্টে আসলো। তারপরে হচ্ছে চুয়েটে আমি পরীক্ষা দিয়েছিলাম না কুয়েটের জন্য, ফলে চুয়েটেরটা আমি মিস করি। এরপরে আমি হচ্ছে কুয়েটে পরীক্ষা দিলাম, কুয়েটে আসলো। রুয়েটে পরীক্ষা দিলাম, রুয়েটে আসলো। সো এরপর থেকে আমি একটু কনফিডেন্ট ফিল করা শুরু করলাম যে না, আমার আশা শুরু হয়েছে, অর্থাৎ আমি এক জায়গাতে ভর্তি হতে পারছি। এবং ফাইনালি আমি রুয়েটে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই এবং পরবর্তীতে ঢাকাতে একটা কাজে এসে আমি বুটেক্সের পরীক্ষাটা জাস্ট অ্যাটেন্ড করি এবং বুটেক্সে আমার পজিশন খুবই ভালো আসে। পরবর্তীতে আমি বুটেক্সে ভর্তি হই এবং বুটেক্সে ভর্তি হওয়ার পর আমি ঢাকাতে আসি এবং ঢাকায় থাকার ডিসিশনটা আমার লাইফে একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। কেন? কারণ আমি হচ্ছে ছোটোবেলা থেকে প্রেজেন্টেশন, কথাবার্তা, মানুষকে শেখানো, অন্যের সাথে নিজেকে রিপ্রেজেন্ট করা, এগুলোতে অনেক বেশি ভালো ছিলাম। ছোটোবেলা থেকে এগুলো আমি প্র্যাকটিস করতাম, আবৃত্তি করতাম, কবিতা লিখতাম, বক্তব্য দিতাম, অভিনয় করতাম। ফলে ঢাকাতে আসার ফলে এখানে এসে আমার টিউশন করার সুযোগ আসে, কোচিংগুলোতে ক্লাস নেওয়ার সুযোগ আসে। আস্তে আস্তে কোচিংয়ে আমি উদ্ভাসে ঢুকি, উদ্ভাসে 2 বছর ক্লাস নিই। এরপর 10 মিনিট স্কুলে অফার পাই। এরপরে হচ্ছে 10 মিনিট স্কুলে অফার পাওয়ার পর 10 মিনিট স্কুলে চলে আসি। এরপরে আমি অনলাইনে ভিডিও ক্রিয়েট করা শুরু করি। আমার ইনকামের পরিধিও আস্তে আস্তে বাড়তে থাকে এবং আমি এখন হচ্ছে 10 মিনিট স্কুলে একটা ট্যুরে আসি। আমি কক্সবাজারে আসি সিপাল রেস্টুরেন্টে। এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট, আমি যেখানে বসে আছি। সো এই রেস্টুরেন্টে আমরা 3 দিনে একটা ট্রিপে আসি, যেটার পুরা কস্ট বহন করবে হচ্ছে আমার অফিস, মানে 10 মিনিট স্কুল। সো আমার লাইফের ওই দিনটা, যেই দিনটাতে আমি ডিপ্রেস ছিলাম এবং আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করব, ওই দিন যদি আমি বাই এনি চান্স আমার ওই টেম্পোরারি ফেইলিয়ারের জন্য কোনো ভুলভাল ডিসিশন নিতাম, তাহলে এই যে আমি এখন বর্তমানে যে লাইফটা লিড করতেছি, এখানে কি আমি পৌঁছাতে পারতাম? আমি কোনোদিনও পৌঁছাতে পারতাম না। আমার জীবনটা হয়তো ওখানেই থেমে যেত। কিন্তু আমি আমার লং টার্ম লাইফে আস্তে আস্তে ইমপ্রুভ করছি। আমি যেটাতে ভালো সেটাতে আস্তে আস্তে ভালো করা শুরু করছি এবং আল্লাহর আমাকে নিয়ে যে প্ল্যানগুলো ছিল, পরিকল্পনাগুলো ছিল, প্রত্যেকটা আস্তে আস্তে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে এবং আমি ভালো করছি আমার লাইফে। আমি হয়তো বুয়েটে চান্স পাইনি, আমার ইন্টার লাইফে বুয়েটের পরীক্ষা দেওয়ার আগের দিন পর্যন্ত আমার স্বপ্ন ছিল আমি বুয়েটে পড়বো। বুয়েটে কী পড়ে আমি সেটা জানতাম না, কিন্তু আমি বুয়েটে পড়বো এটা জানতাম। সমাজ, সোসাইটি, আশেপাশের মানুষজন এটা আমার উপরে প্রেশার ক্রিয়েট করে ফেলছিল, কারণ আমি সোকল্ড ভালো স্টুডেন্ট। ছোটোবেলা থেকে আমি রেকর্ড ব্রেকিং মার্ক আনি, আমি ফিজিক্সে ভালো, ম্যাথে ভালো, কেমিস্ট্রিতে ভালো। সো আমাকে বুয়েটে পড়তে হবে এবং এই যে আনকন্ডিশনাল একটা গোল ক্রিয়েট করে ফেলা, এই গোলটার কারণে কিন্তু আমি ওই দিন এই ধরনের থটসের ভিতর দিয়ে যাচ্ছিলাম। সো যেই ছেলেটা যে মেডিকেলে চান্স পায়নি, পরপর আরও 2টা একটা ইউনিভার্সিটিতে চান্স হয়নি, সে হয়তো তার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছে, কিন্তু তার হয়তো গাইডলাইন ঠিক ছিল না, হয়তো অন্য কোথাও একটা ভুল হচ্ছে। এই মোমেন্টে তার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তার বাবা মার সাপোর্ট, তার কাছের মানুষের সাপোর্ট, তার ফ্যামিলির সাপোর্ট। কারণ কি, বাইরের মানুষ ভুল বুঝে। আমি একটু উদাহরণ দিই, যেই মোমেন্টে আমি বুয়েটে চান্স পাইনি, আমার ঢাকা ইউনিভার্সিটিতে হলো না, আমি জাহাঙ্গীরনগর জগন্নাথে পেলাম না, ওই মোমেন্টে আমি ফর্মই তুলছিলাম অনলি 7টা 8টা। আমি রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এগুলোর ফর্মই তুলি নাই, আমি চিটাগং ইউনিভার্সিটির ফর্মই তুলি নাই। আমার ফ্রেন্ড সার্কেল পর্যন্ত আমাকে ক্রিটিসিজম করা শুরু করছিল যে ছেলেটা ওভার কনফিডেন্ট, সে ফর্মই তুলে নাই। আমি অন্য কোনো বাজে কাজে কখনো জড়াইনি, আমার নামে অনেক উল্টাপাল্টা কথাবার্তা আসতেছিল,
কারণ আমি রেজাল্ট খারাপ করছি, তারা সো কল চিন্তা করা শুরু করছে আমি হয়তো চেষ্টা না করে অন্য কিছুতে মনোযোগী ছিলাম। সো এই মোমেন্টে ফ্যামিলি বাদে বাকি সবাই ভুল বুঝে। এটা একটা রূঢ় বাস্তবতা, এরকম ঘটে, এরকম হয়। সো এই মোমেন্টে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া দরকার হচ্ছে ফ্যামিলির। ফ্যামিলি যদি দেখে বাচ্চাটা আসলেই পরিশ্রম করছে, ফ্যামিলি যদি ফিল করে যে বাচ্চাটা তার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণে পরিশ্রম করছে এই সময়টাতে সফলতা আনার জন্য, তাহলে ফ্যামিলির সাপোর্ট করা উচিত, বাবা মায়ের পাশে থাকা উচিত, সাপোর্ট করা উচিত। আল্লাহ তাআলার, মহান আল্লাহ তাআলার ওই বাচ্চাটাকে নিয়ে নিশ্চয়ই একটা বড় পরিকল্পনা আছে, যেই পরিকল্পনাটা আজকে হোক বা কালকে হোক বাস্তবায়ন হবে। সে জীবনে কিছু না কিছু করবে, যেটার মাধ্যমে সে তার সক্ষমতা অনুযায়ী জীবনে একটা ভালো পজিশনে যাবে, ওই বাবা মাকে হয়তো দেখবে। কিন্তু এই বাজে মোমেন্টে বাবা মা যদি সাপোর্টটা না দেয়, বাবা মা যদি খারাপ কথা বলে, এটা তার লাইফের খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট। 18-19 বছর বয়স খুব সেন্সিটিভ একটা বয়স। এই সময় যদি কোনো মানুষ অ্যাবিউজের শিকার হয়, সে সারা জীবন মনে রাখে। এই সময় কোনো মানুষ যদি হেল্পলেস ফিল করে, কোনো মানুষ দ্বারা অবহেলিত ফিল করে, সে সারা জীবন এটা মনে রাখে। এইটার ইম্প্যাক্ট সারাটা জীবন থাকে। সো গার্জিয়ানদের উচিত এই মোমেন্টটাতে বাচ্চাকে সাপোর্ট করা। যদি একজন বখাটে হয়, যদি একজন একদম বকে যায়, যে চেষ্টা করেনি, তার জন্য ব্যাপারটা আলাদা, তার জন্য আপনি সাপোর্ট না দিয়ে অন্য একটা ব্যবস্থা নিতে পারেন। বাট যেই ছেলেটা আসলেই চেষ্টা করছে, যেই ছেলেটা হয়তো বুঝতে পারেনি তার কি করা উচিত, কিন্তু সে চেষ্টা করছে, তার পক্ষ থেকে কোনো ত্রুটি ছিল না, তার চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তার পাশে থাকা উচিত। আমি আমার লাইফের সবচেয়ে ক্রুশিয়াল টাইমে আমি আমার ফ্যামিলিকে পাশে পেয়েছি। আমি আমার বড় ভাইয়াকে পাশে পাইছি, আমার আব্বু আম্মুকে পাশে পাইছি, আমার ছোট ভাই বোন, আমার বোন নাই, ছোট ভাই ভাবিকে পাশে পাইছি। সো আমার ফ্যামিলি ওই সময় আমার সাথে ছিল, আমার ফ্যামিলি ছিল বলেই আমি এত দূর। আমি প্রত্যেকটা অপরচুনিটিস ধরতে পারছি, অল্প অল্প করে লাইফে কিছু একটা করার সুযোগ পাচ্ছি। হয়তো সুস্থ থাকলে আল্লাহ যদি রহমত করেন, তাহলে সামনে জীবনে কিছু একটা হবে, আমি এটা এখন ফিল করি, কিছু একটা ভালো কিছু হয়তো হবে। আমি হয়তো আরও অনেক কথা বলবো যেটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। সো ওই ছেলেটা যে এখন এই মোমেন্টে আছে, যদি একটু সাপোর্ট না পেয়ে একটা ভুল ডিসিশন নেয়, ভেঙে পড়ে, তাহলে হয়তো তার লাইফ একদম ডাউন বা খারাপ পজিশনে চলে যাবে, বা হয়তো সে পৃথিবীতে আর থাকবে না। সো ওই মানুষটাকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়া উচিত, ফ্রেন্ডসদের সাপোর্ট দেওয়া উচিত, ফ্যামিলির সাপোর্ট দেওয়া উচিত। যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন, আপনারা এই সেন্সিটিভ ব্যাপারটা নিয়ে একটু সচেতন হবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার চ্যানেলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।